প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত ৩ সফর শেষ হলো। ২২ থেকে ২৬ জুন চীনে অবস্থান করে দেশে ফিরছেন তিনি। এরই মধ্যে আমরা জেনে গেছি এই সফরে কি হয়েছে, কতটি চুক্তি হলো। শেষ দিন অর্থাৎ ২৬ জুন শুক্রবার চীনের শীর্ষ নেতা এবং দেশটির রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বাংলাদেশের শীর্ষ নেতা তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক হয়। প্রায় ঘণ্টাখানেকের সেই বৈঠকে যেসব বিষয়ে আলাপ হয়েছে তারও অনেকটাই আমরা জেনে গেছি ব্রিফিংয়ের সূত্রে। এর সবের যে আলোচনা তার তাৎপর্য কি সেসব নিয়েই যমুনা এক্সপ্লেনার, সঙ্গে আছি আমি মাহফুজ মিশু। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেছেন। সেই ব্রিফিং থেকে যা জানা গেল তার মোদ্দা কথা সম্ভবত চারটি। প্রথম যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য মনে হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশে থাকা মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা যে বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী, যাদের সংখ্যা আনুষ্ঠানিকভাবে হয়তো 1.3 মিলিয়ন মানে ১৩ লাখ বলা হয়, কিন্তু প্রকৃত সংখ্যা আগের পরের মিলে প্রায় ২০ লাখের কাছাকাছি বা ১৮ লাখ থেকে ২০ লাখের মতো। সেই রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দুতিয়ালি বা মধ্যস্থতা করবে চীন। এটি যদি সত্যি সত্যি হয়, বাংলাদেশ চাইলে বাংলাদেশ এবং মিয়ানমার দুই পক্ষকে নিয়ে একসঙ্গে বসে এটির একটি সমাধানের রাস্তা, এবং সমাধান কি সেটি সবাই জানে, কারণ সমস্যাটির সূত্রপাত যেহেতু মিয়ানমারের রাখাইনে অর্থাৎ মিয়ানমারের অভ্যন্তরে, ফলে সমাধান হচ্ছে তাদেরকে সেই দেশে ফিরিয়ে নেওয়া। এবং মাহাদি আমিন স্পষ্ট করে বলেছেন সেই ফিরিয়ে নেওয়া বা প্রত্যাবাসন যেটিকে বলা হয় কেতাবি ভাষায়, সেটি যেন স্বেচ্ছা প্রণোদিত, সসম্মানে এবং আন্তরিকতা হয়, সেই চেষ্টা বাংলাদেশ করবে। এটি যদি সত্যি সত্যি চীন করে, বিশেষ করে মিয়ানমারের ওপরে চীনের যে অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক প্রভাব, সেটি চীন চাইলে করতে পারে, সেটি বিশ্বাস না করার কোনো কারণ নেই। যদ্দূর মনে পড়ে ২০১৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের সাইড লাইনে চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন্তু মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটি ত্রিদেশীয় উদ্যোগ নিয়েছিলেন, যেটাকে আমরা ট্রাইপ্যাট্রিয়েট অ্যাগ্রিমেন্ট বা ত্রিপক্ষীয় উদ্যোগ বলেছিলাম। ২০১৯ সালের এই ঘটনা, তারপরে কিন্তু ২০২০ সালের কোভিড এবং নানা পরিস্থিতি, সেই সঙ্গে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতির অস্থিরতা, সেই কারণে সেটি আলোর মুখ দেখেনি। একজন রোহিঙ্গাও তার নিজ দেশ মিয়ানমারে ফিরে যায়নি। এটি একটি শঙ্কার জায়গাও বটে। কিন্তু যেটি জানিয়ে রাখা ভালো যে এখনকার পরিস্থিতিতে হয়তো কোভিড নেই, এই চীন হয়তো আরও শক্তিশালী হয়েছে, মিয়ানমারের সঙ্গে তার ঘনিষ্ঠতা আরও বেড়েছে। যদি বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক আন্তরিক হয়, তাহলে হয়তো রোহিঙ্গা প্রত্যাবাসনের কাজটি অন্তত শুরু করার আশা বাংলাদেশের মানুষ করতে পারে। কিন্তু পাশাপাশি এটিও বিবেচনায় রাখতে হবে যে মিয়ানমারের যে অংশ থেকে এই রোহিঙ্গারা বাংলাদেশে এসে উদ্বাস্তু হয়েছেন বা প্রাণ ভয়ে পালিয়ে এসছেন বা এখনো আসছেন, সেই রাখাইন রাজ্যে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ কতখানি। ফলে বাংলাদেশ কিন্তু সেখানে যাদের আধিপত্য এখন বিদ্রোহী আর্মি অর্থাৎ আরাকান আর্মি, তাদের সঙ্গে আনঅফিসিয়ালি যোগাযোগ করছে। ধারণা করা হয় চীন সরকারের সঙ্গেও তাদের এক ধরনের যোগাযোগ এবং প্রচ্ছন্ন সমর্থন আছে। ফলে এখানে যদি সত্যি সত্যি রাজনৈতিক সদিচ্ছা প্রেসিডেন্ট শি জিনপিং দেখান, তাহলে হয়তো এই সমস্যার অন্তত একটা রাস্তা খুলতে পারে। ফলে এটি হচ্ছে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয় যে দিকটি, চীন স্বাভাবিকভাবে চায় বাংলাদেশ তার যে এক চীন নীতি, সেই এক চীন নীতির প্রতি অবিচল থাকুক। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন অর্থাৎ ২০০১ থেকে ৬ বেগম খালেদা জিয়ার শাসনামল, সেই সময়ে কিন্তু চীনের এই এক চীন নীতির খানিকটা লঙ্ঘিত হয়েছিল বলে অনেকে মনে করে থাকেন। বিশেষ করে ঢাকায় তাইওয়ানের একটি বাণিজ্যিক অফিস খোলা নিয়ে তৎকালীন বাণিজ্য মন্ত্রীকে তার দায়িত্ব থেকে সরে যেতে পর্যন্ত হয়েছিল। ফলে বাংলাদেশের কাছ থেকে চীন আবারও এক চীন নীতির প্রতি তার যে সমর্থন, নৈতিক সমর্থন, রাজনৈতিক সমর্থন, সেটি প্রত্যাশা করেছে এবং বাংলাদেশের সরকার প্রধান সেটি পুনর্ব্যক্ত করেছে। ফলে তাইওয়ান স্বাধীন নয়, তাইওয়ান চীনেরই অংশ, সেটির প্রতি বাংলাদেশের জঙ্গিকার সেটি পুনর্ব্যক্ত করা হয়েছে। সম্ভবত এটি চীনের পক্ষ থেকে একটি রাজনৈতিক প্রাপ্তিও বটে। তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে মিয়ানমারের ভেতর দিয়ে একটি অর্থনৈতিক করিডোর। এই বিষয়টি ঠিক এটির ফরম্যাট কীরকম হবে, অথবা এই অর্থনৈতিক করিডোরটির সীমারেখা কী হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত গিয়েই থামবে, নাকি এই করিডোরটি কি কি কাজে ব্যবহৃত হবে, সেই করিডোরটির দেখভাল অর্থাৎ নিরাপত্তা কারা দেবে, সেটি মিয়ানমারের কোনো সংস্থা, বাংলাদেশের কোনো সংস্থা, নাকি চীন, মিয়ানমার, বাংলাদেশ
ত্রিপক্ষীয় কোনো সংস্থায় সেই সব বিষয়গুলো এখনো চূড়ান্ত নয়। আমাদের শুধু এটুকু মনে আছে যে অন্তর্বর্তী সরকারের সময়েও কিন্তু মিয়ানমারে একটি অর্থনৈতিক করিডোর দেওয়ার উদ্যোগের কথা বলা হয়েছিল এবং শেষ পর্যন্ত সেটি হয়নি নানা কারণে, নানা বিতর্কে। ফলে এই বাংলাদেশ চীন মিয়ানমার কোনো অর্থনৈতিক করিডোর যেটির কথা আলোচিত হয়েছে, সেটির স্বরূপ কেমন হবে, সেটির ফলে বাংলাদেশ কতখানি উপকৃত হবে, সেটির ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি, সেটির সম্ভাব্যতা যাচাই কবে নাগাদ হবে, সেসব বিষয়গুলো জানার জন্য সম্ভবত আমাদেরকে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। আরেকটা বড় বিষয় যেটি তিস্তা বহুমুখী যে প্রকল্প, যেটি নিয়ে আলোচনা আসলে গেল আওয়ামী লীগ সরকারের সময় থেকেই শুরু, পরবর্তীতে অন্তর্বর্তী সরকারও সেটিকে অব্যাহত রেখেছিল। সেই জায়গায় চীনের পানি সম্পদ মন্ত্রী যিনি, তার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি প্রধানমন্ত্রীর এই পুরো চীন সফরে ছিলেন। ফলে সেটির ক্ষেত্রে চীন সহায়তা করতে প্রস্তুত এবং বাংলাদেশও নীতিগতভাবে হয়তো সেই সহায়তা নিতেও প্রস্তুত। কিন্তু সেখানে বেশ কিছু চ্যালেঞ্জের জায়গা এখনো রয়েছে, কারণ বাংলাদেশের ভেতরে যে ৫৪টি অভিন্ন বা আন্তর্জাতিক নদী রয়েছে, তার প্রায় প্রতিটি, তার ৫১টি ভারত থেকে উৎসারিত, অর্থাৎ ভারত হচ্ছে সেটিতে বাংলাদেশের অংশীদার। ফলে সেটি করার ক্ষেত্রে চীন ভারতের যে নিজস্ব সমীকরণ রয়েছে, তাদের যে এক ধরনের টানাপোড়েন রয়েছে বিশেষ করে অর্থনীতি এবং এই অঞ্চলের প্রভাব বিস্তার নিয়ে, সেটিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে মধ্যস্থতা করবে অথবা কিভাবে ব্যালেন্স করবে, ভারসাম্য রক্ষা করবে, সেটিও একটি বড় দেখার বিষয়। মোটামুটিভাবে এই ৪টি বিষয়ের কথা বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ে বলা হয়েছে। এর পাশাপাশি মন্ত্রণালয় ভিত্তিক অর্থাৎ G2G, সরকার টু সরকার ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর বাইরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং চীনের যে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাদের মধ্যে আরও ৩টি বিনিয়োগ সংক্রান্ত চুক্তি বা সমঝোতা সই হয়েছে এবং দল হিসেবে বিএনপি এবং কমিউনিস্ট পার্টি অফ চায়না, তাদের ভিতরে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ফলে সব মিলিয়ে ১৭টি চুক্তি বা সমঝোতা স্মারক বা দলিল সই হয়েছে প্রধানমন্ত্রীর এই চীন সফরে। ঢাকা বেইজিং যে যৌথ ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে যে মোট ১৫টি দফা রয়েছে, অর্থাৎ ১৫টি পয়েন্ট রয়েছে, 15 পয়েন্টস জয়েন্ট কমিউনিকা। এবং তার ভিতরে সম্ভবত যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বাংলাদেশ চীন 2+2 সংলাপ করবে। এবং এটি হচ্ছে আসলে 2+2 সংলাপের অর্থ কি সেটি একটু জানা বোঝা দরকার। বিশেষ করে কূটনীতিতে 2+2 সচরাচর হয় দুদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী তাদের কূটনৈতিক এবং সামরিক বিষয়াদি নিয়ে আলোচনা করবে। আপনাদেরকে আগেই নিশ্চয়ই জানেন যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যে বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, তাতে বাংলাদেশ যুক্ত হয়েছে। এর আগে বেল্ট অ্যান্ড রোড যে ইনিশিয়েটিভ চীনের, তার সঙ্গেও বাংলাদেশ আগে থেকেই সম্পৃক্ত রয়েছে। ফলে এই 2+2 যে কাঠামোটি তৈরি হলো, সেটি একটি নিয়মিত আনুষ্ঠানিক বৈঠক করার একটি সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম। তার মানে যেটা দাঁড়াচ্ছে, চীনের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী, বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রী সচরাচর এখনও বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সেক্ষেত্রে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গেও তার হয়ে বৈঠক করতে পারেন। ফলে মূল বৈঠকটি হবে এই দুজন প্লাস চীনের প্রতিরক্ষামন্ত্রী এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। তার মানে হচ্ছে নীতিগতভাবে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত, কোনো যোগদানের সিদ্ধান্ত, অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত, প্রকল্প ভিত্তিক কোনো সিদ্ধান্ত, সেই জায়গাগুলোর ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটি একটি নতুন যাত্রা হলো, যেটি হয়তো বিশ্বের অন্যান্য যে পরাশক্তি দেশগুলো যাদের এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশ যে অঞ্চলে অবস্থিত, যাদের সেখানে কূটনৈতিক, অর্থনৈতিক, কৌশলগত এবং রাজনৈতিক স্বার্থ রয়েছে, তাদের জন্য হয়তো এটি একটি বড় মাথা ব্যথার কারণও হতে পারে। অথবা এই 2+2 যে বৈঠক বা যে চ্যানেলটি, সেটি কিভাবে কাজ করে, সেখানে কি কি বিষয় আসে এবং তার মধ্যে দিয়ে কি কি বাস্তবায়িত হয়, সেটির দিকে তারা নিশ্চিতভাবেই খেয়াল রাখবেন। বাংলাদেশ যেরকম চীনের ওয়ান চায়না পলিসির উপরে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে, ঠিক তেমনি চীনও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা আর প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। আরেকটা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় সহযোগিতা আরও কীভাবে উচ্চ মানের করা যায়, আরও ব্যাপকভাবে করা যায়, আধুনিকায়ন
মাধ্যমে করা যায় এবং সেক্ষেত্রে শিল্পায়ন, কৃষির আধুনিকীকরণ এবং আর্থসামাজিক উন্নয়নে কিভাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কাজ করতে পারে সেই বিষয়টি কিন্তু যৌথ ঘোষণা এসেছে। এর পাশাপাশি বাণিজ্য, ই কমার্স, বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি এবং এর আওতায় মংলা বন্দর আধুনিকায়ন এবং সম্প্রসারণ, বাংলাদেশের অন্যতম প্রধান বন্দর এবং চট্টগ্রামে চীনের যে অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়ন প্রকল্প সেটি এগিয়ে নেওয়ার বিষয়ে দুদেশ একমত হয়েছে। আপনাদের মনে আছে যে প্রধানমন্ত্রীর চীন সফরের আগেই একনেকে কিন্তু এই চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেই প্রকল্পটি পাশ হয়েছে, যদিও তার কিছুদিন আগে এটি প্রথমে সেখানে পাশ হয়েছিল না, সেটাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি, গ্রিন এনার্জি, সৌর প্রযুক্তি, দুর্যোগ প্রতিরোধ, সমন্বিত পানি এবং সেই বিষয়ে দুই দেশ একমত হয়েছে কাজ করার বিষয়ে। সমন্বিত পানি ব্যবস্থাপনা, পানি পরিকল্পনা, জলবিদ্যাগত পূর্বাভাস অর্থাৎ বন্যা প্রতিরোধ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নদী খনন এবং প্রযুক্তি বিনিময়, যার আওতায় আসলে পুরো নদী এবং পানি ব্যবস্থাপনা বিষয়টি পড়ে। ফলে আমাদের যে ৫৪টি আন্তর্দেশীয় নদী রয়েছে অথবা বাংলাদেশের নদীমাতৃক দেশ অন্যান্য যে নদীগুলো নিয়েছে সেগুলোর ক্ষেত্রেও চীন তার সক্ষমতা অনুযায়ী বাংলাদেশকে সহযোগিতা করবে। এর পাশাপাশি বলা হচ্ছে যে সামুদ্রিক বিষয়েও অর্থাৎ বাংলাদেশের মিয়ানমার এবং ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পরে যে বিশাল সমুদ্র সীমা এখনো অব্যবহৃত হয়ে পড়ে আছে, যেগুলো সম্ভাবনা বাংলাদেশ কাজে লাগাতে পারেনি, যেটি বাংলাদেশের দুই প্রতিবেশী মিয়ানমার এবং ভারত কাজে লাগাচ্ছে, সেখান থেকে খনিজ সম্পদ আহরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা স্ট্র্যাটেজিক কাজে লাগানো, সেই জায়গায়ও চীনের সাথে সহযোগিতা জোরদার হবে। ৯ নম্বর পয়েন্টে বলা হয়েছে উভয় দেশ প্রতিরক্ষা সহযোগিতা, সফর, প্রশিক্ষণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা যে কার্যক্রম সেখানে পারস্পরিক সম্পৃক্ততা আরও জোরদারে সম্মত হয়েছে। তার অর্থ হচ্ছে দুই দেশের মধ্যে ডিফেন্স নিয়ে যে সহযোগিতা, যেটারই হয়তো প্রাতিষ্ঠানিক কাঠামো হয়তো প্রস্তুত হবে সেই যে 2+2 বৈঠকের কথা বলছিলাম সেই ফরম্যাটের মধ্য দিয়ে। এর পাশাপাশি চীনা প্রেসিডেন্টের বৈশ্বিক উদ্যোগে সমর্থন, আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় চীন এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করা, বিশেষ করে উল্লেখ করতে পারি বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনের যে সভাপতি নির্বাচিত হলেন বিপুল ভোটে, তার পিছনে চীনের একটা প্রচ্ছন্ন সমর্থন কিন্তু ছিল, সেটি আমরা জানি। এবং এই যৌথ ঘোষণায় কিন্তু রাখাইনে অর্থাৎ রোহিঙ্গা যে জনগোষ্ঠী তাদের জন্য চীনের গঠনমূলক যে ভূমিকা সেটির বাংলাদেশ প্রশংসা করেছে এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি কিভাবে গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে চীন সহায়তা করবে সেই কথাটিও কিন্তু এই যৌথ ঘোষণায় বলা হচ্ছে। সার্বিকভাবে 4 দিনের এই রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ এবং চীনের অনেকগুলো কৌশলগত বিষয়, অনেকগুলো রাজনৈতিক বিষয়, অনেকগুলো সামরিক বিষয়, বিনিয়োগের বিষয়, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। কিন্তু বাংলাদেশের জন্য অনেকেই যেটি বলেন যে জায়গাটি খুব জরুরি এখন, সেটি হচ্ছে বিশেষ করে একটি বিধ্বস্ত অর্থনীতি রয়েছে, সেই অর্থনীতিতে সরাসরি চীনা বিনিয়োগ কতখানি হচ্ছে অথবা তার সুনির্দিষ্ট কোনো পরিমাণ সেটি জানা যায়নি, সেটি নিয়ে কেউ কেউ সমালোচনা করছেন। কিন্তু সামগ্রিকভাবে যে সমস্ত উদ্যোগগুলো বা যে সমস্ত পরিকল্পনাগুলোর ক্ষেত্রে দুই শীর্ষ নেতা একমত হয়েছেন সেগুলো কাজের ক্ষেত্রে কিভাবে ট্রান্সলেট হয়, কিভাবে বাস্তবায়িত হয়, সেটি আশাব্যঞ্জক বটে এবং সেই ট্রান্সলেটটা আমাদের বাংলাদেশের সাথে সম্পৃক্ত স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য দেশ সংস্থা তাদেরকে কি বার্তা দেয় সেটি বুঝতে হয়তো আমাদের আরও একটু সময় লাগবে। যমুনার সঙ্গে থাকবেন, সেই বিশ্লেষণ আমরা নিশ্চিতভাবেই আপনাদেরকে জানাবো। ভালো থাকুন সবাই।